5 আগস্টের আগেও পরে পুলিশ হত্যা সহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। অবশেষে তাহলে পুলিশ হত্যার তদন্ত শুরু হয়ে গেল। এদিকে পুলিশ কর্মকর্তারা জোর দাবি জানিয়েছেন পুলিশ হত্যার তদন্ত চলছে এবং এর বিচার করা হবে। না আমরা শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশও অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে। যেহেতু 1-11 চক্রভেদ হয়েছে, তাহলে ডক্টর ইউনূসও কি আইনের আওতায় আসবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তার মতো ফ্যাসিস্ট লোক, তার মতো দুর্নীতিবাজ লোক পৃথিবীর দুটো নাই। একমাত্র যারা আমরা গ্রামীণ ব্যাংক থেকে কাজ করছি, গ্রামীণ ব্যাংক থেকে খুব কাজ থেকে টাকা দেখছি, তার মতো লোভী এবং এই শেষ বয়সে 111-এর ভয়ঙ্কর জালে ফেসে যাচ্ছে রাজনীতির অন্যতম মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। একসময় যিনি ক্ষমতার দাবার চালে গোটা দেশকে নাচিয়ে ছেড়েছিলেন, আজ তিনি নিজেই যেন অথই জলে হাবুডুবু খাচ্ছেন। 19 বছর আগে যে মানুষটিকে চিরতরে পঙ্গু করে পাতালে নামানোর ছক কষা হয়েছিল, আজ সেই তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী। ভাগ্যের নির্মম পরিহাসে পাশা এমনভাবে উল্টে গেছে যে এক সময়ের দাপুটে মাস্টারমাইন্ডরা এখন জেলের ঘানি টানার অপেক্ষায়। 2007 সালে মেটিকুলাস ডিজাইনে ক্ষতিগ্রস্ত পক্ষটির নাম বিএনপি। এই কারণে বিএনপি ক্ষমতায় এসে তাদের আইনের আওতায় আনতে শুরু করেছে এমন আলোচনা আছে। কিন্তু বিএনপির সামনে চ্যালেঞ্জ হলো, যে পক্ষটি 2007-এ ষড়যন্ত্র করেছিল, সেই পক্ষের অনেকেই আবার 2024-এর ডিজাইনেও যুক্ত ছিলেন। কাজেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার আশঙ্কাও আছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই শেষ বয়সে 111-এর ভয়ঙ্কর জালে ফেসে যাচ্ছে রাজনীতির অন্যতম মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। একসময় যিনি ক্ষমতার দাবার চালে গোটা দেশকে নাচিয়ে ছেড়েছিলেন, আজ তিনি নিজেই যেন অথই জলে হাবুডুবু খাচ্ছেন। 19 বছর আগে যে মানুষটিকে চিরতরে পঙ্গু করে পাতালে নামানোর ছক কষা হয়েছিল, আজ সেই তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী। ভাগ্যের নির্মম পরিহাসে পাশা এমনভাবে উল্টে গেছে যে এক সময়ের দাপুটে মাস্টারমাইন্ডরা এখন জেলের ঘানি টানার অপেক্ষায়। আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে বেরিয়ে আসবে দীর্ঘ 17 বছরের জমানো সেই ভয়ঙ্কর হিসেব নিকেশ। সেই সঙ্গে ফাঁস করা হবে 2007 সালের সেই কলকাঠি নাড়া মাস্টারমাইন্ডদের কিভাবে একে একে জালে আটকানো হচ্ছে এবং ক্ষমতার গদিতে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে চরম বদলা নেওয়ার প্ল্যান সাজিয়েছেন। পাশাপাশি ডক্টর ইউনূসের ভাগ্যে সামনে ঠিক কী কড়া দাওয়াই অপেক্ষা করছে এবং কিভাবে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে, তার নাড়ি ভুড়ির সব গোপন খবর আজ ফাঁস করা হবে। ক্ষমতার গদিতে বসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক চরম অ্যাকশন নিয়েছেন যা দেখে সবার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। হঠাৎ করেই জালে আটকানো হয়েছে 111-এর 2 দাপুটে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআই-এর সাবেক পরিচালক শেখ মামুন খালেদকে। বিশ্লেষকদের মতে এই দুইজনকে বাগে আনার আসলে কেঁচো খুঁড়ে সাপ বের করার এক ভয়ঙ্কর প্ল্যান। আর এর পেছনের কারণটা শুনলে যে কেউ চমকে যাবে। এই সেনা কর্মকর্তারাই 2007 সালে ডক্টর ইউনূসকে সবার আগে প্রধান উপদেষ্টা হবার বিশাল এক প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি তখন অল্প সময়ের জন্য নয়, বরং নিজের নতুন রাজনৈতিক দল খুলে পুরো 5 বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতার গদিতে বসার বিরাট ছক কষেছিলেন। আর ঠিক এই জায়গাতেই তিনি এখন চরমভাবে ফেসে যাচ্ছেন। সমালোচকরা বলছেন রিমান্ডে এই 2 সেনাকর্তাকে একটু ঘোল খাওয়ালেই তারা মুখ খুলতে বাধ্য হবেন। আর তখনই বেরিয়ে আসবে কিভাবে ডক্টর ইউনূস তাদের সাথে মিলে আসল মাস্টারমাইন্ড হিসেবে পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন। আর এভাবেই তাকে একেবারে চরম কানাগলিতে ফেলে সাইজ করার একটা নিখুঁত ফাঁদ পাতা হয়েছে। তবে এই পুরো ঘটনার পেছনের আসল কাহিনী জানতে হলে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 19 বছর আগে। সালটা ছিল 2007। পুরো দেশে তখন জরুরি অবস্থা চলছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় নেতারা সবাই ভয়ে একদম চুপ করে আছেন। ঠিক সেই ঘোলা পানিতে মাছ শিকারের মোক্ষম সুযোগটা কাজে লাগান ডক্টর ইউনূস। 2007 সালের 18 ফেব্রুয়ারি তিনি ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে একটা বিশাল বড় চিঠি লিখে বসেন। সেই চিঠিতে তিনি সবার কাছে জানতে চান তার নতুন করে রাজনীতিতে আসা ঠিক হবে কিনা। এরপর তিনি নাগরিক শক্তি নামের একটা নতুন দল খোলার দারুণ এক প্ল্যান করেন। সমালোচকদের মতে তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল যে দেশের রাজনীতি থেকে পুরনো সব বড় নেতাদের চিরতরে সরিয়ে দেওয়া। এই পুরনো নেতাদের সরিয়ে দিয়ে তিনি নিজেই সুশীল সমাজের নামে দেশ চালানোর দাবার চাল চেলেছিলেন। আর এই পুরো জিনিসটাকে তখন বলা হতো -2 ফর্মুলা। অনেকেই মনে করেন তিনি ভেবেছিলেন এই ভেলকিবাজি দেখিয়ে তিনি খুব সহজেই পুরো দেশের মানুষকে নিজের কবজায় নিয়ে আসবেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তার এই চালাকি ধরে ফেলে এবং খুব শক্ত হাতে এর প্রতিবাদ করে। ফলে তার এত বড় আশা একেবারে গুড়ে বালি পড়ে যায়। চরম লজ্জা হজম করে তাকে তখন নিজের প্ল্যান পুরোপুরি গুটিয়ে নিতে হয়েছিল। সেই 2007 সালের সব থেকে বড় শিকার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2007 সালের 7ই মার্চ রাতের অন্ধকার কিভাবে তার জীবনে এক ভয়ঙ্কর ঝড় নিয়ে এসেছিল তা শুনলে যে কারো গা শিউরে উঠবে।
কোনো ধরনের পুলিশি কাগজপত্র ছাড়াই তাকে তার নিজের বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একেবারে অচেনা এক গোপন জায়গায়। সেখানে তার উপর শুরু হয় ইতিহাসের সবথেকে অমানবিক শারীরিক আর মানসিক নির্যাতন। অর্থাৎ তাকে রাজনীতি থেকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য এই চরম প্যাচ কষা হয়েছিল। দিনের পর দিন অন্ধকারে রেখে তাকে এমনভাবে আঘাত করা হয় যে তার পিঠের দুটি হাড় একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যেই মানুষটা নিজের পায়ে হেঁটে বাসা থেকে হাসি মুখে বের হয়েছিলেন, তাকে চিরতরে পঙ্গু করে পাতালে নামানোর এই চেষ্টা ছিল রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। টানা 554 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 12টি আলাদা মামলায় জামিন নিয়ে তিনি 2008 সালের 11ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। সেদিন তিনি হুইল চেয়ারে বসে চোখের জলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে জমা ছিল চরম বদলার আগুন। তাকে যেভাবে অকারণে নাকানি চুবানি খাইয়ে কোণঠাসা করা হয়েছিল, সেই হিসেব নিকেশ কড়ায় গণ্ডায় চুকিয়ে নেওয়ার একটা সঠিক সময়ের অপেক্ষায় তিনি ছিলেন। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুস এবং সেই সময়ের সেনা কর্মকর্তাদের এই পুরো ছকের সবথেকে বড় ফায়দা কিন্তু লুটেছিল আওয়ামী লীগ। ফখরুদ্দিন সরকারের অধীনে একটা সাজানো নির্বাচন দিয়ে তারা খুব সহজেই ভূমিধ্বস বিজয় হাতিয়ে নেয়। এরপর তারা নিজেদের মতো করে দেশের সব নিয়মকানুন বদলে ফেলে এবং টানা 15 বছর ধরে ক্ষমতার গদি শক্তভাবে দখল করে রাখে। এই দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগ কখনোই ওই চক্রান্তকারীদের কোনো বিচার বা শাস্তির ব্যবস্থা করেনি। উল্টো তাদের অনেক বড় বড় পদ এবং বিশাল সব সুযোগ সুবিধা দিয়ে পুরস্কৃত করেছিল। কারণ ওই সেনা কর্মকর্তাদের বানানো রাস্তার কারণেই তারা এত সহজে ক্ষমতায় বসার সুযোগ পেয়েছিল। অন্যদিকে এই পুরো ফাঁদে পড়ে বিএনপির যে চরম ভরাডুবি হয়েছিল, তা রাজনৈতিক ইতিহাসে এক বড় কালো অধ্যায় হয়ে আছে। দলের বড় বড় নেতাদের জেলে পাঠানো থেকে শুরু করে দলকে পুরোপুরি ভেঙে দেওয়ার সব রকম চেষ্টা তখন করা হয়েছিল। বিএনপি তখন একেবারে অথই জলে পড়ে হাবুডুবু খাচ্ছিল। তাদের এই কপাল পোড়া অবস্থা দেখে সবাই ভেবেছিল এই দল হয়তো আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এরপরে মাঝখানে অনেকগুলো বছর কেটে যাওয়ার পর 2024 সালের 5ই অগাস্ট এক বিশাল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশের পুরো চিত্র একেবারে বদলে যায়। টানা 15 বছরের সরকারের চিরবিদায় ঘটে এবং ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতার গদিতে বসেন। কিন্তু সমালোচকরা বলছেন ক্ষমতায় বসেই তিনি আবার তার সেই পুরনো চালাকি শুরু করে দেন। তিনি তার সরকারে দেবপ্রিয় ভট্টাচার্য বা বদিউল আলম মজুমদারের মতো সেই 111-এর সুবিধাভোগীদের এনে নিজের গুটি সাজানো শুরু করেন। তিনি খুব কৌশলে নির্বাচনের দাবিকে একপাশে সরিয়ে রেখে শুধু সংস্কারের কথা বলে দিনের পর দিন সময় নষ্ট করা শুরু করেন। শুধু তাই নয়, খুব তুড়িঘুড়ি করে জুলাই সনদের নামে বিএনপির ঘাড়ে নতুন নতুন সব কঠিন নিয়ম চাপিয়ে দিয়ে তাদের আবারও অথই জলে ফেলার চেষ্টা করেন। এমনকি বিএনপিকে নানাভাবে ঘোল খাইয়ে তিনি যেন পুরো রাজনীতিকে নিজের মতো করে নাচিয়ে ছাড়ছিলেন। এই রশি টানাটানি আর ছলচাতুরির মাধ্যমে তিনি আবারও সেই পুরনো মাইনাস ফর্মুলার দিকেই এগোচ্ছিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন। তার এই নতুন দাবার চাল দেখে বিএনপির অনেক নেতাই তখন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং চরম ক্ষোভে ফুঁসছিলেন। কিন্তু সময় সবসময় একরকম যায় না। 2025 সালের ডিসেম্বরে এসে দেশের রাজনীতিতে এক বিশাল ধাক্কা লাগে। বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়ে পরপারে চলে যান। কিন্তু তার এই চিরবিদায়ের ঠিক দুদিন আগে এক বিশাল চমক দেখিয়ে দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে পরিবারসহ তারেক রহমান দেশের মাটিতে পা রাখেন। মায়ের এই বিদায় তাকে অনেক বেশি কষ্ট দিলেও রাজনৈতিকভাবে তাকে এক বিশাল শক্তিতে পরিণত করে। দেশের সাধারণ মানুষ তাকে একেবারে বুকে টেনে নেয়। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এক বিশাল জনসমর্থন নিয়ে 209টি আসনে জয়লাভ করে। সব ষড়যন্ত্র আর ছলচাতুরির জাল ছিঁড়ে ফেলে 2026 সালের 17ই ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার এই ফিরে আসা ছিল একেবারে পাশা উল্টানো এক ঘটনা। সব দুশ্মনী আর পাতা ফাঁদকে হারিয়ে তিনি যখন ক্ষমতার গদিতে বসলেন, তখন তার বিরোধীরা পুরোপুরি ধরাশায়ী হয়ে যায়। তবে তার হাতে থাকা তুরুপের তাস যে এত ভয়ঙ্কর হবে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তিনি একেবারে জিরো থেকে হিরো হয়ে দেশের মানুষের ভরসার জায়গা হয়ে ওঠেন। ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সময় নষ্ট করেননি। তিনি একেবারে চরম অ্যাকশন নিয়ে মাঠে নেমেছেন। দীর্ঘ 19 বছর ধরে বুকে পুষে রাখা ক্ষোভের আগুন এখন সবখানে ছড়িয়ে পড়ছে। 5 আগস্টের আগেও পরে পুলিশ হত্যা সহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। পুলিশ বাহিনীকে আমরা সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে, বিচার নিশ্চিত করতে হয়। অবশ্যই আগে যারা জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরে পুলিশের যে একটা মনোবল, সেটা শূন্যের কোঠায় ছিল। জনগণ থেকে আমাদের পুলিশ বিচ্ছিন্ন ছিল। জুলাই বিপ্লবের গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে। সরকার ক্ষমতায় আসার পরেই সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। 24-এর আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময়ে সারা দেশে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন অবলীলায় প্রকাশ্যে স্বীকার করেছেন অনেকেই, আমরা পুলিশ মেরেছি, পুড়িয়েছি, থানা জ্বালিয়েছি। কিন্তু এমন ঘটনার সরল স্বীকারোক্তির পরেও তাদের বিরুদ্ধে আইনগত বিচারের ব্যবস্থা নিতে দেননি প্রফেসর ইউনুস।
কিন্তু এখন আর এসব থাকছে না, পুলিশ হত্যার বিচার শুরু। এবার পুলিশ হত্যায় ফেসে যাচ্ছে নাহিদ হাসনাত, আসিফ মাহমুদ ও সার্জিস সহ বিতর্কিত আরো অসংখ্য জুলাই যোদ্ধারা। পুলিশ হত্যার তদন্ত ও বিচারের বিষয়ে পুলিশ প্রধান বলেন, জুলাই বিপ্লবে গুটি কয়েকজনের ভুল সিদ্ধান্তের কারণে এবং ভুল নেতৃত্বের কারণে অসংখ্য মানুষ ও পুলিশ মারা গেছে। আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, প্রত্যেকটা জিনিসের যা হবার তাই হবে, সে যাই হোক না কেন। অন্যদিকে ধানমন্ডি 32 ভাঙচুরের ঘটনায় ইউনূসকে বিচারের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। দেশের মধ্যে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম, তাকে ছাড়া বাংলাদেশ কল্পনা করাও কঠিন। কিন্তু বিগত সরকারের সময়ে ওনার স্মৃতিচিহ্ন 32 নম্বর বাড়ি ভাঙচুর কখনো কাম্য ছিল না বলে দুঃখ প্রকাশ করেন মেজর হাফিজউদ্দিন। কেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা তখন নীরব ছিল? এই মবের সাথে যদি ইউনূস সাহেব জড়িত থাকে তাহলে সেই ঘটনারও তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। প্রিয় ভিউয়ার্স, পুলিশ হত্যা এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 ভাঙচুরের বিচারের বিষয়টি আস্তে আস্তে বেশ জোরালো হচ্ছে। আদৌ কি এই বিচার হবে বলে আপনাদের মনে হয়? অবশেষে তাহলে পুলিশ হত্যার তদন্ত শুরু হয়ে গেল। দেখেন, শুরু হয়ে গেল এইভাবে কথাটা বলা বোধহয় ঠিক না, অলরেডি শুরু হয়ে গেছে। মানে আগে শুরু হয়েছে, আমরা হয়তো বা পরে জানতে পারবো যখন এটার অ্যাকশন আমরা দেখব। এটা আমার ধারণা। এই জন্য ধারণা যে দেখেন, এর আগেও আমাদের আইজিবি সাহেবের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে। পাশাপাশি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে। পরবর্তীতে যখন দেখলাম যে এই তদন্তটা হলে যারা ফেঁসে যেতে পারেন, যাদের সমস্যায় পড়তে হতে পারে, মানে যারা এই ঘটনাগুলো ঘটাইছেন তারা তো এমনি বিচলিত হয়ে পড়বেন, এটা স্বাভাবিক বিষয়। সেখান থেকে আমরা দেখলাম যে এটা যেন না হয়, হম্পদম্প এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হলো। পরবর্তীতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে না, এরকম কোনো কথা আমি বলি নাই। বরঞ্চ তিনি এরকমভাবেও বক্তব্য দিলেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যে সমস্ত কাজ, মানে মুক্তিযোদ্ধাদের সাথে 24-এর এটার মিলানোর মানে সেরকম একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে। কিন্তু আজকে হলো 2026 সালের মার্চ মাসের 28 তারিখ। আজকে যে বক্তব্য, যে নিউজগুলো দেখতেছি, পড়তেছি এবং জানার চেষ্টা করতেছি, তাতে আমার কাছে মনে হইতেছে যে অলরেডি শুরু হয়ে গেছে তদন্ত। তদন্ত তো দেখা হয় না যে এই যে তদন্ত শুরু করলাম, দেখো এখানে গেলাম, ওইখানে গেলাম, এই উপাদান সংগ্রহ করলাম, এই তথ্য সংগ্রহ করলাম, এভাবে তো হয় না। তদন্ত রিপোর্ট যখন জমা হয় এবং তদন্তর রিপোর্ট অনুযায়ী যখন অ্যাকশন শুরু হয় তখন আমরা বুঝতে পারি, হয়তো আমরা বুঝতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে দুইটা নিউজ জানাবো। সেটা একটা হলো যে আমাদের বর্তমান পুলিশের আইজিপি তিনি কিছু পুলিশ হত্যা তদন্ত নিয়ে কিছু কথা বলছেন। পাশাপাশি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও পুলিশের বিষয়ে কিছু কথা বলছেন এবং পোশাকের বিষয়ে কিছু কথা বলছেন। এই কথাটা আমি বলতে ভুলেই গেলাম যে পুলিশের পোশাকও কিন্তু পরিবর্তন হচ্ছে। মানে বাটপার ইউনূস যে পোশাক দিয়েছিলেন সেই পোশাকে তো আমরা দেশের সাধারণ মানুষই তো সন্তুষ্ট না, আমরা বিরক্ত যে আমাদের পুলিশ বাহিনীকে আরও নিচে নামিয়ে আনা হয়েছে। আর আমাদের পুলিশ বাহিনীর মধ্যে তো এটা অসন্তোষ, সেটা দৃশ্যমান আমরা বাটপার ইউনূসের শাসনামলে দেখছি। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে মূলত দুইটা সুসংবাদ। একটা হলো যে পুলিশের পোশাক পরিবর্তন হবে, 2 নাম্বার হলো যে পুলিশ হত্যা তদন্ত হবে। শুধু তাই নয়, শুধু পুলিশের না, সকল কিছুরই তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন আইজিবি সাহেব। দেখেন, আমি একটু আপনাদেরকে পত্রিকার ভাষায় পড়ে শোনানোর চেষ্টা করি। পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, শুধু পুলিশ বলছেন কেন, মানে সাংবাদিকদের বলতেছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা কি পুলিশ হত্যা তদন্ত করবেন না? এই প্রশ্নের জবাবে আইজিপি সাহেব তিনি বলতেছেন, শুধু পুলিশ বলতেছেন কেন? এখানে তো আমাদের পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। এখানে বলতে 2024-এর 5ই আগস্টের আন্দোলন, অর্থাৎ 5ই আগস্টের আগে এবং পরে, খেয়াল রাখবেন 5ই আগস্টের আগে এবং পরে সকল কিছুর কিন্তু তদন্ত হবে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয় সেটাই হবে, এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। একেবারে সাফ কথা কিন্তু জানিয়ে দিলেন। এই যে ছোট্ট করে তিনি উত্তর দিয়েছেন না, এই ছোট্ট উত্তরের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে। যেমন ধরেন, তিনি বলছেন যে শুধু পুলিশ বলতেছেন কেন, এখানে তো আরো অনেক লোকই মারা গেছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের, আইন অনুযায়ী। তাহলে আইন কিন্তু বলে না যে আপনি এটাকে রেখে এটাকে ধরেন, এটাকে ছেড়ে এটাকে, এরকম না। আইন সবার জন্য সমান। তার মানে আওয়ামী লীগের লোক যারা মারা গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেগুলোরও তদন্ত হবে, বা আন্দোলনকারীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটারও তদন্ত হবে, পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার, মানে সকল কিছুরই তদন্ত হবে, এটা বলা হয়েছে। তা আবার 5ই আগস্টের আগে এবং পরে। তাহলে এটা তো মানে আমি আবার একটু এক লাইনে পড়ে শোনাই, শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয় সেটাই হবে, এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। তাহলে আইন অনুযায়ী চললে কিন্তু এটা আমরা দেখতে পাবো, আমরা সামনে দেখি। তবে আমার বিশ্বাস পুলিশ হত্যা তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে, তথ্যপত্র হয়তো আমাদের পুলিশ বাহিনী সংগ্রহ করা শুরু করছে। এরপর আসেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলছেন। দেখেন, আমি শিরোনামটা আপনাদেরকে বলে দিই, কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।
সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলছেন। যেমন ধরেন তিনি প্রথমে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। এটা আমরা মুখে মুখে শুনি যে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হবে, কিন্তু সেরকম হয়তো আমরা শতভাগ দেখতে পারি না। যদিও এখানে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা বলা হয়েছে এবং বিএনপির নির্বাচনী ইস্তেহারে সেটা আছে। যদি সেটা তারা পালন করে এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন করে, তাহলে হয়তোবা এই কথাটা কার্যকর আমরা দেখতে পাবো। আর যারাই সরকারে থাকুক পুলিশকে ব্যবহার করে, এটা কম আর বেশি, এটা মেনে নিতে হবে। আমি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাই। এটার জন্য বাস্তব প্রতিফলন আমরা দেখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। তারপরে আসেন, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়। পুলিশের পোশাকে ফের পরিবর্তন আসছে। ঐতিহ্যবাহী ও মানানসই যে কোনো একটি পোশাকে পুলিশ ফিরবে বলে জানান তিনি। আমরা আশা করি পুলিশের গায়ে যে পোশাকটি মানায় এবং যে পোশাক দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, এবং যে পোশাকে একজন ব্যক্তি সাধারণ সিভিল সোসাইটি তিনিও যদি ওই পোশাক পরেন, তারপরেও তাকে মনে হয় যে তিনি একজন পুলিশ সদস্য, সেই পোশাকই যেন পুলিশকে ফিরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটু তো হবে, একটু রদবদল বা একটু পরিবর্তন হবে লোগোর, এটা সেটা তাদের দল অনুযায়ী তাদের খুশি মতো, কিন্তু পুলিশের যে পোশাক, বাংলাদেশের মানুষের যে গায়ের রং, সেই রং অনুযায়ী পুলিশের যে পোশাক মানানসই অতীতে আমরা দেখছি, সেই পোশাকই যেন ফিরে আসে, সেটাই আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটা ইতিবাচক প্রত্যাশা আছে, আবেদন আছে। পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলে আমরা সেটা অনুধাবন করেছি। তা হলো, বর্তমানে পুলিশের যে নতুন পোশাক, এই পোশাকে পুলিশের অধিকাংশ সদস্য সন্তুষ্ট নয়। এর আগে আপনাদেরকে বলছিলাম, প্রায় 95%-এরও বেশি পুলিশ সদস্য সন্তুষ্ট নয়। বর্তমানে পুলিশের যে পোশাক, সে সন্তুষ্ট নন। এই পোশাকে তারা অস্বস্তি বোধ করে, ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনী যাতে এমন একটি পোশাক পায়, তাতে যেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সন্তুষ্ট হন। শিগগির আমরা পুলিশ বাহিনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেব। অবশ্যই আলোচনার মাধ্যমে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন সেই আশা করি। কিন্তু আরেকটা কিন্তু প্লাস পয়েন্ট আমাদের আছে, সেটা হলো যে অতীতের যে পোশাক, সেই পোশাক যদি দেওয়া হয়, আমাদের খরচ কিন্তু অনেক কমে যাবে, কারণ অলরেডি সেটা ছিল। নতুন করে আর আমাদের খরচ করতে হচ্ছে না, হয়তো অল্প কিছু টাকা খরচ করতে হবে। শত শত কোটি টাকা তো বাটপার ইউনূস খরচ করছে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য। আর একটা কথা আপনাদেরকে বলি, পুলিশের পোশাক বোধহয় বাটপার ইউনূসরা এজন্যই পরিবর্তন করছিলেন যে ওই পোশাকে, মানে আগের পোশাকে, যেটা পুলিশের অরিজিনাল পোশাক, সেই পোশাকে পুলিশকে দেখলে বোধহয় তাদের হৃদয়ে কম্পন উঠত। কারণ ওই যে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, থানায় লুটপাট করে, ভাঙচুর করে, অস্ত্র লুট করে, পুলিশের উপর আক্রমণ করে, তারা তো আগের পোশাকে তো সেরকম সাহস পাবে না। কারণ আগের পোশাকে পুলিশের একটা মানানসই ছিল এবং পুলিশ স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করছে। চোর ডাকাতদের জন্য ওই পোশাকটা ছিল হচ্ছে একেবারে যে আতঙ্কের নাম। যারা বিপদগামী, যারা চোর ডাকাত, তাদের জন্য কিন্তু ছিল হচ্ছে একেবারে আতঙ্কের নাম পুলিশ ওই পোশাক। এবং সেই পোশাকে যেন ফিরে দেওয়া হয়, পুলিশ যেন আবার সুন্দরভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশের অভ্যন্তরে স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারে। আমরা সেই আশাই করি, পুলিশ যেন কারো লাঠিয়াল বাহিনী না হয়, সেই প্রত্যাশাও করি। এবং পাশাপাশি সবচেয়ে জোরালো এবং গুরুত্বপূর্ণ যে দাবি রাখি, সেটা হলো যে পুলিশ হত্যার তদন্ত চাই। শুধু তদন্তই না, তদন্তর পরিপ্রেক্ষিতে এটার বাস্তব অ্যাকশনও আমরা চাই, এবং এই সরকারের আমলে যেন হয় সেটা চাই। কারণ এই সরকারের আমলে হলে সরকারের কিন্তু ভাবগাম্য একটু উর্বর হবে, উন্নত হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন, তারা যদি নিরাপত্তা না পান, তারাই যদি আইনের সুশাসন না পান, অন্যকে আইনের সুশাসন কেমনে দেবেন? এটা কিন্তু প্রশ্ন আসে, যেটা আমরা ডক্টর ইউনূসের আমলে দেখছি। ডক্টর ইউনূস কি করছে? ইন্ডিমনিটি, দায় মুক্তি দিচ্ছে। পুলিশরা পুলিশ যে সমস্ত পুলিশ সদস্য প্রাণ হারাইছে, তাদের পরিবাররা আইনের বিচার পান নাই। আমরা যার পরিপ্রেক্ষিতে দেখছি যে পুলিশকে ছোট ছোট লেজা বাচ্চারা ধমকাচ্ছে, আমরা এই ধরনের ঘটনা দেখছি। এবং যে পুলিশকে মনে হচ্ছে হয়তো যে একটা চকিদার, এরকম বানিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখান থেকে ফিরে এসে পুলিশ যেন তার স্বরূপে এই কাজগুলো, তার দায়িত্ব পালন করতে পারে, এই দিকে কিন্তু বর্তমান সরকারকে নজর রাখতে হবে এবং অতি দ্রুত এই কাজগুলো করতে হবে। অন্যথায় ধীরগতি হলে পরে দেখা যাক, আমাদের বাংলাদেশের আইনের আইনের প্রয়োগ তো বিভিন্নভাবে হয়, যার যার মতো সুবিধা অনুযায়ী করেন। বর্তমান সরকার সেটা করবেন কিনা জানি না, তবে এখন পর্যন্ত ইতিবাচক মনে হইতেছে এবং আমরা আশা করতে পারি, আশাবাদী আমরা যে সঠিক আইনের প্রয়োগটা আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।